দেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিজয় দিবসের আলোচনায় তিনি আরও বলেন, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আর দলটির মহাসচিব বলেছেন, নির্বাচনের মাধ্যমে ঠিক হবে দেশ কোন দিকে যাবে। বিএনপি জিতলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মাহিলা ইসলামের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা অভিযোগ করেন, গণতন্ত্রের বিরুদ্ধে জাল বোনা হচ্ছে। যোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনী দোষর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে। আবার কি বলে জানেন? আবার বলে 17 বছর আপনারা কোথায় ছিলেন? কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সবচেয়ে হাসি পায়, আর ওই 17 বছর তোমরা কোথায় ছিলা? যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহুবিধ ঢাল পালা গজিয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার এত বছর পরেও পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে বন্ধুরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অভিযোগ, দেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন বানচাল করতে চায়। শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষে। একটি চক্র নিজেদের স্বার্থে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। তারা ইতিহাসের নতুন বয়ান তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা, করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। অভিজ্ঞতা অর্জনের জন্য আগামী নির্বাচন নয়, দেশের সার্বভৌমত্ব সুসংহত রাখার জন্যই এই নির্বাচন বলেও জানান তিনি। ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিজয় দিবসে কোনো উৎসবের পরিবর্তে ভারতীয় আধিপত্যের প্রতিবাদে প্রতিরোধ র্যালি হবে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তারা এমন কথা বলেন। তারা বলেন, আওয়ামী লীগ বানিয়ে কাউকে ক্ষমতায় আনতে চাইলে তা হতে দেয়া হবে না। বক্তারা বাংলাদেশে ভারতীয়দের ওয়ার্ক পারমিট বন্ধেরও দাবি জানান। আধিপত্যবাদের করদ্রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। মুজিববাদের শেকড় এমন গভীরে প্রথিত বাংলাদেশে যে একে কালচারালি, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি সকল অর্থেই মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য, এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এগোনোর চেষ্টা আমরা খুব কমই দেখেছি। আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদের হত্যাকারী, হাদের উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ফলে ভারতকে সাবধান থাকতে হবে, বাংলাদেশের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে। ওসমান হাদির ওপর হামলা নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য সবাইকে আহত করেছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে প্রেস ক্লাবে বিজয় দিবসে আলোচনার সভায় তিনি মন্তব্য করেন। বলেন, নিরপেক্ষ জায়গায় বসে এমন বক্তব্য কাম্য নয়। প্রধান নির্বাচন কমিশনারকে এই বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেন তিনি। অন্যথায় জাতি তার ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন
যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়। বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন, অথচ তিনি আছেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। শরীফ ওসমান হাদির উপর হামলা এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার সহ 3 দফা দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে তিনি এই দাবি জানান। আর হাদিকে গুলি করা বিচ্ছিন্ন ঘটনায় এমন মন্তব্যের জন্য সিসির ক্ষমা চাওয়ার দাবিও করেন সাদিক কায়েম। ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কয়েক ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তি। আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করে ডাকসুর কয়েকজন ছাত্রনেতা। দুপুরে মিছিলটি ডাকসু প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে থেমে যায়। পথে দোয়েল চত্বর ও হাইকোর্ট মাজারের সামনে পুলিশের 2টি ব্যারিকেড দেয়া হলেও তা ভেঙে চলে যায় মিছিলটি। এরপর ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। সাদিক কায়েম জানান, উপদেষ্টাকে জানানো হয়েছে তাদের 3 দফা দাবি। হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফেসিস্টদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, এইসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে। 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। এ সময় আহত শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের করা মন্তব্য প্রত্যাহারের দাবিও করেন তিনি। আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে, আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন। আর ছাত্রদের করা 3টি দাবি যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হাদিকে গুলি করার প্রতিবাদে দুপুরের দিকে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। এর আগে ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সোমবার রাজধানীর গুলশানে তরুণ ভোটারদের নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফারজান আক্তার জানাচ্ছেন বিস্তারিত। রবিবার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর ওসমান হাদির উপর হামলার ঘটনায় নির্বাচনী পরিবেশ ও ইসির স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পরদিন এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার রাজধানীর গুলশানে তরুণ ভোটারদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন সিইসি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, এমন ঘটনা অতীতেও দেখা গেছে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। এ সময় তরুণ ভোটারদের উদ্দেশ্যে সিইসি বলেন, তরুণদের উপর ভর করে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক, তরুণরা এনার্জির প্রতীক,
তরুণরা সৃষ্টির প্রতীক। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও ঐতিহাসিক হবে বলে জানান সিইসি। এই নির্বাচনটা আমি বলে থাকি এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি, গত 54 বছরে হয় নাই। অনুষ্ঠানে তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার সাথে পরিচিত করিয়ে দেওয়া হয়। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ ওসমান হাদি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স দেশটিতে অবতরণ করে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার কিছু আগে। এদিকে রওনার আগে মেডিকেল বোর্ড জানায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফেকশন বা সংক্রমণ নিয়ন্ত্রণ করা। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। শুক্রবার দুপুরে রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল কলেজের পর চিকিৎসাধীন ছিলেন এভার কেয়ার হাসপাতালে। এভার কেয়ার থেকে বিশেষ অ্যাম্বুলেন্স যোগে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয় হাদিকে। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। হাদিকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকা ছেড়ে যায় দুপুর 1:53। বর্তমান অবস্থা এয়ারলিফট করার জন্য যখন সন্তোষজনক হয়েছে, তখনই আমাদের সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে শিফট করার জন্য অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স এসেছে সকাল 11টার দিকে এবং তারপর এই মাত্র এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওর এই স্ট্যাবিলাইজ করার কথাটা, এটা এয়ারলিফটিংয়ে 4 ঘন্টা ফ্লাইটের জন্যে ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। হাদির সাথে বিমানে সিঙ্গাপুরের চিকিৎসক ও নার্সরা রয়েছেন। হাদির চিকিৎসা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। হাদির শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে জানান মেডিকেল টিমের সদস্যরা। উন্নত চিকিৎসা নিতে আমাদের আসলে দেশের সাথে খুব বেশি হয়তো পার্থক্য হবে না, তবে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইনফেকশন যে রেট, বিভিন্ন অপারেশন থিয়েটারের যে ইনফেকশন রেট বাংলাদেশেরটা কম্পারেটিভলি বেশি, সিঙ্গাপুরে সেটা কম। এবং আমরা আসার যে কথাগুলো আমরা বলেছি যে এরকম আসলে রোগীর ক্ষেত্রে আসলে নিউরোসার্জিক্যাল আউটকামটা কী হবে, আমরা একজন নিউরোসার্জারি ডক্টর হিসেবে বলতে চাই যে আউটকামের ক্ষেত্রে আসলে আমি যদি ডক্টর হিসেবে বলতে চাই তাহলে হয়তো খুব বেশি আশা আমরা দেখতে পাচ্ছি না। তার নিউরোসার্জিক্যাল যে রেসপন্সটা প্রথম যেভাবে আছে ঠিক এখনও হিসেবে আছে। ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। হাদির মাথায় এক পাশ দিয়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মেহেদী হাসান, ৭১, ঢাকা। ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় মূল অভিযুক্ত স্ত্রী, শ্যালক এবং বান্ধবীকে 5 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। অবশেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ভোররাতে মামলা হয়েছে। হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ফুটেজে শনাক্ত মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের মামলায় আসামি করা হয়। ফয়সাল করিমকে মূল অ্যাকিউজড করা হয়েছে। এর সাথে যারা প্ল্যানিং এবং আপনার ফিনান্স করেছেন বা এইভাবে সহায়তা করেছেন বা অন্য কোনোভাবে জড়িত আছেন, তাদের সকলকে আসামি করা হয়েছে। অর্থাৎ একজনকে সরাসরি বাই নেমে করা হয়েছে, আসামি করা হয়েছে এবং অন্যান্য যারা অজ্ঞাতনামা আসামি তাদেরকে মামলার ওইভাবে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে যে বা যারা যতটুকু অংশ যেভাবে পাওয়া যাবে তাদেরকে ওইভাবেই চার্জশিটভুক্ত করবেন। পল্টন থানায় এ মামলা করার কয়েক ঘন্টা পরই এর তদন্তভার চলে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আমরা র্যাব আমাদের কাছে হ্যান্ডওভার করেছে এবং যেহেতু মামলা অলরেডি ডিবিতে হ্যান্ডওভার হয়ে গেছে, আমরা তাদেরকে ডিবিতে হ্যান্ডওভার করছি। র্যাবের হাতে গ্রেফতার মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানের আদালতে করা দাবি যাচাইয়ের কাজটি শেষ হয়নি বলে জানান তিনি। আমরা আমাদের কাছে অনেক তথ্য আছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আমরাও সেই তথ্যগুলো নিজেদের মধ্যে আদান প্রদান করছি। এখনই আসলে বিস্তারিত বলার মতো কোনো কিছু নেই, এগুলো নিয়ে কাজ চলছে আর চলমান আছে। মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া, এই 4 জনকেই গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার। এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতা বাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে মূলত প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে ফয়সালের 2 স্বজন ও বান্ধবীকে বিকেলে আদালতে আনা হয়। এ সময় 7 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। তাদের 3 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রযুক্তিগত বিশ্লেষণে শনাক্ত মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের অন্যতম সহযোগী কবির হোসেন। 71-এর হাতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় ইনকিলাব সেন্টারে কয়েকবার ফয়সালের সাথে সেখানে গেছেন কবির হোসেনও। আর এই ঘটনার পর থেকে পলাতক তিনি। মোহাম্মদপুরের আদাবরের অনেকেই বলছেন এরা সবাই জাহাঙ্গীর কবির নানকের অনুসারী। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। গত 4 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ক্যামেরার ফুটেজ এটি, যেখানে দেখা যায় লিফট থেকে নেমে সেন্টারে প্রবেশ করছে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ, তার সাথে আরও 3 জন। এদের মধ্যে এই যুবক শুটার ফয়সালের অন্যতম সহযোগী বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায় এই যুবকের বাসাও মোহাম্মদপুরের আদাবর এলাকায়। নবোদয় হাউজিং এলাকায় গিয়ে তার ছবি দেখাতেই চিনতে পারেন অনেকে। জানান এই যুবকের নাম কবির হোসেন ওরফে দাঁত ভাঙা কবির। 100 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই ছেলেটাকে চেনেন নাকি? দেখেন তো এই ছেলেটাকে। এই ছেলেটাই। এই ছেলেটার নাম কি? এর নামে কবির। একটা কবির কবির না কবির। আচ্ছা, কি করতে এলাকায় আর কি করতে, আর তো আমলিক ছিল আর এই তো রাজ করছে, সবাই তো আর এই রাজ করছে। গেছে যখন তাহলে কি তখন তাহলে কি থাকে না। কি নাম ওই ছেলে? কবির। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের 9 নম্বর সড়কের এই ক্লাব ঘরটি ছিল কবিরের। আর এখানেই শুটার মাসুদ, আলমগীর সহ অনেকেই আড্ডা দিতেন, নিয়মিত মানুষকে ধরে এনে নির্যাতন চালাতেন। 5 আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতন হলে পালিয়ে যায় তারা। আর এই ক্লাবটি এখন তালাবদ্ধ। এর এই মাস্টারি করতো, ধরেন মানুষের মারপিট করতো, দরফাকর করতো, এগুলো করতো। এরা আওয়ামী লীগের রাজনীতি করো, চুরি ছিনতাই লুটপাট যা আছে, যে আমাদের এই সাইডের মধ্যে যত অকারণ ওরাই করতো। চুরি ছিনতাই ডাকাতি, ঠিক আছে, মনে করেন মানে বিভিন্ন ধরনের, সোজা কথা কোনোটা বাদ রাখে না ওরা। প্রথমে ক্যাটারিং এ কাজ করতো, পরে মানে খারাপ পোলাপানের লগে মিশে এটা ওটা করতো, চুরি টুরি করতো, জুয়া টুয়া খেলতো, টাস মাস খেলতো। খোঁজ নিয়ে জানা গেছে হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন শুটার ফয়সাল, বাইক চালক আলমগীর ও কবির হোসেন সবাই মোহাম্মদপুর আদাবর এলাকার মাইনুদ্দিনের সাথে রাজনীতি করতেন, যিনি আদাবর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠজন। স্থানীয়রা বলছে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় যাদের নাম এসেছে সবাই নানকের লোক। এরা তো নানক সিন্ডিকেট না, এদের তো বিশাল বড় নেটওয়ার্ক। এই যে আমি বলতেছি, আমারও তো মনে করেন এমন আছে, আমার রাত্রে পাইবেন না। হইল তুহিন, রিয়াজ ওদের লোক, নানক সাহেবের লোকরা। আর ওদের সাথে আরও আছে, ওদের মেইন মাস্টার মাইন্ড হয়েছে মাইনুদ্দিন, আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক। আর ওর সাথে সহযোগী শুটার হিসেবে কাজ করে জাহাঙ্গীর, ওর বাসা হয়েছে ঢাকা উদ্যান। এই ঘটনায় সরাসরি জড়িত কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেকেই বলছেন মূল হোতারা এরই মধ্যে ভারতে পালিয়ে গেছে, যদিও পুলিশ বলছে এ নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। শিগগিরই হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতরা গ্রেপ্তার হবে, তদন্তে উদ্ঘাটন হবে মূল রহস্য, এমনটাই প্রত্যাশা সকলের। আশিক মাহমুদ, 71। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আসামির উপস্থিতিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে শুনানি হয়। এর আগে একই অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি রবিবার রাত 2টার পর অভিযোগ দেন। অভিযোগে নাম থাকা অন্য 2 জন হলেন মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতুর রাশিদ ইমতিয়াজ।
জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে যেসব অভিযোগে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সেসবের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগে এই আবেদন জমা দেয় তারা। প্রসিকিউশন জানিয়েছে, হাসিনা কামালের নির্দেশনা এবং প্রয়োজনে যেভাবে হত্যাযোগ্য হয়েছে তার সাজা মৃত্যুদণ্ডই হওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। গত 17 নভেম্বর জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সেই সাজা নিয়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। এর রায়ের বিরুদ্ধে সোমবার 8টি গ্রাউন্ডে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। এ সময় তিনি জানান, পলাতক আসামিরা কিভাবে এবং কোন সময়ের মধ্যে আপিল করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 21 ধারা মোতাবেক আপিল দায়ের করা এটা অ্যাজ অফ রাইট। অতএব যেখানে অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয় সেখানে শুনানির প্রয়োজন হয় না। এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে, তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যদি কোনো আসামি রায় প্রদানের 30 দিনের মধ্যে গ্রেফতার হয় অথবা সারেন্ডার করেন, তবেই কেবল তারা আপিল বিভাগে আপিল করতে পারে, আর কোনো আপিলের সুযোগ। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ার 6 জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের চাহিদা মতো টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে তিনি জানান, এজন্য এখনও চাহিদাপত্র দেয়নি নির্বাচন কমিশন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আরও কঠোর হওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে তফসিল ঘোষণা হলেও নির্বাচন পরিচালনায় যে বিপুল বাজেট প্রয়োজন তা এখনো অর্থ মন্ত্রণালয় থেকে চায়নি নির্বাচন কমিশন। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, চাওয়া মাত্রই নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আমরা নির্বাচনটা বেঁধে ধরে বলবো না এত পাঠান, কারণ ওদের যা যা লাগবে, ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যটা যে এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। গুলিবিদ্ধ হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যে খরচ হচ্ছে তা অর্থ মন্ত্রণালয় দিচ্ছে বলেও জানান উপদেষ্টা। ঠিক হাদির জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আর অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার বাসে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসেবে করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেবে করবো। দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক রয়েছে দাবি করেন উপদেষ্টা, বলেন এটি আরও স্থিতিশীল হবে। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। এছাড়া মাইক্রো লেভেলের কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা থাকলেও সার্বিকভাবে দেশের ম্যাক্রো বা সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওভারঅল ম্যাক্রো অর্থনীতি আমরা সন্তুষ্ট। এবং আমি একখানা সবাই বলে, আপনারা মনে মনে জানেন, আমার মাঝে মাঝে অবশ্য বলেন যেটা একেবারে সন্তুষ্ট না। আর কিছু কিছু যে মাইক্রো লেভেলে কিছু কিছু জায়গাতে ডেফিনেটলি উইকনেস। সার্বিকভাবে পৃথিবীর কোনো দেশে কিন্তু একবার সবটা সেক্টর খুব ভালো চলবে তা না। সভায় ভারত থেকে চাল এবং কম দামে সাউথ কোরিয়া থেকে এলএনজি কেনার সিদ্ধান্তের কথাও জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। আজকে আমরা এলএনজি আনছি আমাদের লোয়েস্ট প্রাইসে। শারমিন নীরা, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করে 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।